হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপার প্রাইমারির কমপ্লিট বাংলা ক্লাসের প্রথম ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ থেকে আমাদের বাংলা ক্লাসের জার্নি শুরু। তোমরা যারা আমাদের চ্যানেলে প্রত্যহ ক্লাস করছো জানো যে ইংরেজি এবং সায়েন্সের ক্লাস অলরেডি চলছে। তো বাংলাটা আমরা যেভাবে পড়াবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো বাংলা রয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই, সেই প্রতিটি বাংলা চ্যাপ্টারের কমপ্লিট থিওরি আমরা এখানে পড়াবো এবং একই সাথে ওই একই ক্লাসে থিওরি শেষ হওয়ার পর প্রিভিয়াস ইয়ারে ওই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করব। ঠিক আছে? তো ক্লাসটা খুবই এনজয়িং হতে চলেছে। তোমরা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্য শেষ অবধি দেখো, বুঝতে পারবে কতটা বেনিফিট এই ক্লাসটা তোমাদের দেবে। আর ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলে নতুন হও, ভিডিওটা লাইক করো। তোমাদের পাশে আমরা আছি কমপ্লিট, এখানেই তোমাদেরকে পড়ানোর আমরা তার জন্য বদ্ধপরিকর। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ধ্বনি এবং বর্ণ, একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসবেই। এবং আজকের এই ক্লাসটি যদি করো, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে বর্ণ এবং ধ্বনি এখান থেকে যা প্রশ্নই আসুক না কেন, যে কোনো পরীক্ষাতেই আসুক না কেন, শুধু আপার প্রাইমারি নয়, অন্য কোনো পরীক্ষাতেও যদি এই চ্যাপ্টার থাকে, এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের মিস আর যাবে না। ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। আচ্ছা, এই ধ্বনি এবং বর্ণ একদম বাংলা ব্যাকরণের প্রাথমিক একটা চ্যাপ্টার। তাহলে আমাদেরকে প্রথম জানছি আমরা ধ্বনি। এই ধ্বনি বা সাউন্ড এটা কি? ধ্বনি বা সাউন্ড হচ্ছে মানুষের যে বাকযন্ত্র আছে কথা বলার, সেই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ, ঠিক আছে, তাকেই আমরা ধ্বনি বলি। আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলি। এবং ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। প্রশ্ন আসে, কেবলমাত্র ধ্বনি কানে শোনা যায়, তাই এটি কেবলমাত্র শ্রুতিগ্রাহ্য, মানে শুনতে পাওয়া যায়, ধ্বনি আমরা চোখে দেখতে পাই না। বর্ণ কি? যেটাকে ইংরেজিতে লেটার বলা হচ্ছে। বর্ণ হচ্ছে এই যে ধ্বনি, এই ধ্বনিকে যখন আমরা লিখবো খাতায়, সেই ধ্বনির লিখিত রূপটি, সেটিকেই আমরা বলি বর্ণ। বোঝা গেল? তাহলে ধ্বনিকে লিখলে ধ্বনি বর্ণে পরিণত হয়। আচ্ছা, এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে দল বা অক্ষর, যেটাকে ইংরেজিতে সিলেবেল বলা হয়। এটা দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সহজ জিনিস। আমরা এই যে ধরো বিভিন্ন শব্দ উচ্চারণ করি, এই শব্দ যেগুলো বড় শব্দ হয় সেগুলো আমরা এক নিঃশ্বাসে কি উচ্চারণ করতে পারি? সব সময় পারি না। তাহলে এই দল বা সিলেবেল হচ্ছে কোনো একটা শব্দকে আমরা এক নিঃশ্বাসে ওই শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি, ঠিক তাকেই আমরা বলি দল। যেমন ধরো এই বিদ্যালয় শব্দটিকে আমরা কিভাবে উচ্চারণ করি বলতো? বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে এই শব্দটা আমরা অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে উচ্চারণ করলে এখানে দল বা অক্ষর থাকবে কটি? তিনটি। ঠিক আছে? বিদ্যালয়। কিন্তু এই শব্দটাই যদি আমরা বলি বর্ণ কতগুলো আছে, তখন আমরা দেখব বর্ণ মানে কি কি বর্ণ আছে। এখানে ব আছে, হ্রস্বই আছে, দ আছে, অন্ত্যেষ্ঠ জ আছে, অ আছে, ল আছে, অ আছে, অন্ত্যেষ্ঠ অ আছে। তাহলে এই এতগুলো, অর্থাৎ এখানে যদি বর্ণ বলা হয় তাহলে আছে 7টি। কিন্তু যদি বলা হয় এখানে দল আছে কতগুলো বা অক্ষর আছে কতগুলো, তখন হবে 3টি। কারণ এই শব্দটিকে আমরা এক ঝোঁকে উচ্চারণ করতে পারছি না, ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে। ঠিক আছে? আর বর্ণমালা কি? যেটাকে অ্যালফাবেট বলা হয়। বর্ণমালা হচ্ছে কোনো ভাষায়, যে কোনো ভাষাতে, যে কোনো ভাষার যতগুলো বর্ণ থাকে ওই বর্ণগুলোকে একসাথে আমরা বলি বর্ণমালা। যেমন ধরো ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ আছে। তাহলে ইংরেজি অ্যালফাবেটে কতগুলো বর্ণ আছে? 26টা। সেই রকম বাংলাতে মোট বর্ণ রয়েছে 50টি। মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা যে সমস্ত ডেটাগুলো পেলাম, অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসো, এগুলোর সাথে সাথে নোট করে করে চলো। ঠিক আছে? আর এই ক্লাসের পর আমরা এই ক্লাস নোটটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে তুলে নিতে পারো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে বাংলা এই বর্ণমালা এর শ্রেণী বিভাগ, বিভিন্ন শ্রেণী, এখান থেকেই মূলত প্রশ্নগুলো আসে।
তাহলে একদম বাংলা বর্ণমালাকে যদি ভাগ করা হয়, মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করি, যেগুলো আমরা কিন্তু জানি সবাই কম বেশি। একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে যেগুলোকে ভাওয়েল এবং কনসোনেন্ট বলা হয়। স্বরবর্ণ রয়েছে 11টি, ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। টোটাল হচ্ছে কতগুলো? 50টি, তাই তো? টোটাল 50টি বর্ণ, তার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এরপর স্বরবর্ণ এবং স্বরধ্বনি, এই দুটো জিনিস আমাদেরকে একটু জানতে হবে। তাহলে স্বরবর্ণ এই যে 11টি, কোনগুলো স্বরবর্ণ? স্বরবর্ণ হচ্ছে তোমার এই যে দেখো, অ, হস্যই, হস্যৌ, রি, আ, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ওই, ঔ, ঔ। অর্থাৎ এই স্বরবর্ণ হচ্ছে অ থেকে তোমার ঔ পর্যন্ত, কেবলমাত্র লি বলে একটি বর্ণ আছে, এটি বাদ দিয়ে 11টি। ঠিক আছে? এরপর আসছে স্বরধ্বনি। এই স্বরধ্বনিটা কি না, স্বরধ্বনি হচ্ছে সেই সমস্ত ধ্বনি যা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই স্পষ্টভাবে তারা উচ্চারিত হতে পারে, কারো সাহায্য লাগে না উচ্চারণ হতে, তাদেরকে বলছি আমরা স্বরধ্বনি। ঠিক আছে? এরপর এই স্বরধ্বনির আবার ভাগ আছে উচ্চারণের সময় অনুযায়ী বা উচ্চারণের কাল অনুযায়ী। স্বরধ্বনিকে আমরা 3টি ভাগে ভাগ করি, হস্যস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর। প্রশ্ন আছে এখান থেকে। তাহলে এই হস্যস্বর কাকে বলা হয়? হস্যস্বর হচ্ছে যে সমস্ত স্বরধ্বনির উচ্চারণের সময় খুব কম লাগে, তাদেরকে বলা হয় হস্যস্বর। কতগুলো হস্যস্বর রয়েছে? হস্যস্বরের সংখ্যা হচ্ছে 4টি। কি কি? অ, হস্যই, হস্যৌ, রি। এগুলো উচ্চারণের সময় কম লাগে, এদেরকে বলা হয় হস্যস্বর। দীর্ঘস্বর কি? দীর্ঘ মানেই বেশি, তাহলে যে সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, একটু বেশি সময় লাগে, তাদেরকে বলা হয় দীর্ঘস্বর। দীর্ঘস্বরের পরিমাণ হচ্ছে 7টি। কোন কোনগুলো? আ, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ওই, ঔ, ঔ। এগুলো হলো দীর্ঘস্বর। আর প্লুতস্বর কি? প্লুতস্বর হচ্ছে, প্লুতস্বর কিন্তু নির্দিষ্ট কোনো বর্ণ নেই, প্লুতস্বরের কোনো নির্দিষ্ট বর্ণ নেই। যখন আমরা কোনো কিছু, মূলত কয়েকটা ঘটনার সময় আমরা প্লুতস্বর ব্যবহার করি। ধরো আমরা গান করছি, বা আমরা কাঁদছি, বা দূর থেকে কাউকে আমরা ডাকছি, তখন আমরা কি করি? এই যে স্বরধ্বনিগুলো, এই অ থেকে যে ঔ পর্যন্ত আমরা পড়লাম, এই স্বরধ্বনিগুলোকেই আমরা জোরে, মানে স্বাভাবিক যেভাবে উচ্চারণ হয় তার থেকে আমরা জোরে টেনে উচ্চারণ করি, সেটাকে প্লুতস্বর বলা হয়। যেমন ধরো কারোর নাম যদু, তাকে আমরা বলছি যদু হে, এই যে এ লাস্টে যে টানটা চলে গেল, এটাকেই আমরা বলছি প্লুতস্বর। বা ধরো আমরা বাড়িতে অনেক সময় মাকে দূর থেকে যখন আওয়াজ দিই, যখন মা শুনতে না পায়, একটু জোরে ডাকি, মা, তার মানে এই যে মা বলার পর যে আ, এই যে কন্টিনিউ একটা চলে আসছে, এই স্বরটাকে বলা হচ্ছে প্লুতস্বর। তাহলে এর নির্দিষ্ট কোনো বর্ণ নেই। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তোমাকে, গুরুত্বপূর্ণ জিনিস, যে কোন স্বরের নির্দিষ্ট কোনো বর্ণ নেই, সেটা হচ্ছে প্লুতস্বর। বোঝা গেল? নোট করে নাও। দ্বিতীয় হচ্ছে আমাদের গঠনের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক স্বর, একটা হচ্ছে যৌগিক স্বর। মৌলিক স্বর কোনগুলো? মৌলিক স্বর হচ্ছে যে সমস্ত স্বরধ্বনিকে নতুন করে আর ভাঙা যায় না। ঠিক আছে? মানে এই স্বরধ্বনিগুলোকে তোমরা ভাঙতে পারবে না। মোট 7টি রয়েছে মৌলিক স্বর। কোন কোনগুলো? অ, আ, হস্যই, হস্যৌ, এ, ঔ এবং এ। ঠিক আছে? এই 7টি হচ্ছে মৌলিক স্বর। এবং এখানে মনে রাখতে হবে তোমাকে, এই যে এ, এই মৌলিক স্বরধ্বনিটি বাংলায় কোনো বর্ণ হিসেবে নেই কিন্তু। আছে কি এ বলে কোনো বর্ণ আছে বাংলাতে? নেই। তাহলে এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এলো, যে কোন মৌলিক স্বরধ্বনিটি বাংলায় বর্ণমালা আকারে নেই, বর্ণতে নেই, সেটি হলো এ। দ্বিতীয় হচ্ছে আমাদের যৌগিক স্বর, বা এটাকেই বলা হয় সান্ধ্যক্ষর। ঠিক আছে? কোনগুলো যৌগিক স্বর? যখন দুটি স্বরধ্বনি মিলে একটি ধ্বনি তৈরি করে, তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়। ঠিক আছে? দুটো স্বরধ্বনি মিলে একটা ধ্বনি তৈরি করে। বাংলায় যে সমস্ত আমরা উচ্চারণ করি ধ্বনিগুলো, তাদের মধ্যে যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। 25টি যৌগিক স্বরধ্বনি আছে
আমাদের উচ্চারণের ভিত্তিতে। কিন্তু যৌগিক স্বরবর্ণ যদি বলা হয় সেটা হচ্ছে দুটি, মানে এই মাত্র দুটি যৌগিক স্বরবর্ণ রয়েছে। কিন্তু যদি আমরা উচ্চারণ করি, কত রকমের যৌগিক স্বরধ্বনি উচ্চারণ করি? 25 রকমের। ঠিক আছে, এই যে দুটি যৌগিক স্বরবর্ণ বলা হচ্ছে, এগুলো কি কি? একটা স্বরবর্ণ হচ্ছে ঔ, একটা হচ্ছে ওই। কারণ এই ওই ঔ এবং হস্যই দিয়ে তৈরি হয়, অথবা অ এবং হস্যই দিয়ে তৈরি হয়। আর এই ঔ হচ্ছে ঔ এবং হস্যৌ দিয়ে তৈরি হয়, বা অ হস্যৌ দিয়ে তৈরি হয়। তাহলে এই দুটো মাত্র স্বরবর্ণ, ওই এবং ঔ, এই দুটি মাত্র স্বরবর্ণ হলো যৌগিক স্বরবর্ণ। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের শেষ হয়ে গেল স্বরবর্ণ এবং স্বরধ্বনি, দুটো আমরা পড়লাম। পরবর্তী আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা স্বরধ্বনি পড়ে এসেছিলাম কতগুলো, স্বরধ্বনি এবং স্বরবর্ণ। স্বরবর্ণ ছিল আমাদের 11টি, তাহলে ওই 11টি বাদ দিলে আর যে 39টি থাকছে, সর্বমোট তো 50টি, তাহলে বাকি 39টি কি না, বাকি 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, মানে ক থেকে শুরু করে ম পর্যন্ত, ক থেকে শুরু করে ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত, বাকি সবগুলোই। ঠিক আছে, টোটাল হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনিটি কি না, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঠিক স্বরধ্বনির উল্টো। যে সমস্ত ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, মানে উচ্চারিত হতে গেলে স্বরধ্বনির সাহায্য লাগে, স্বরধ্বনির প্রয়োজন লাগে, তাদেরকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ক্লিয়ার? ব্যঞ্জন ধ্বনিরও এরপর প্রকার আছে। প্রথমত হচ্ছে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ। এই যে এরপর আমরা যে অংশগুলো পড়বো, এই অংশগুলো থেকে, মানে এর পরের পার্টগুলো থেকে কিন্তু ভরে ভরে প্রশ্ন আসে। যখন আমরা এই স্লাইডের পর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়াবো তখন তোমরা দেখতে পাবে। তাহলে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ কোনগুলো, খাতায় কিন্তু নোট করে করে যাবে। স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে তাদেরকে বলা হয় স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ। কতগুলো রয়েছে তাহলে? 25টি। এরপর কেন এদেরকে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ বলা হয়? একটা কারণ আছে। না, এই যে বর্ণগুলো এই ক থেকে ম পর্যন্ত, এগুলো যখন তুমি উচ্চারণ করবে, এগুলো উচ্চারণ করার সময় জিভ মুখের কোনো না কোনো অংশে কিন্তু টাচ করবে। আমাদের জিভ মুখের কোনো না কোনো অংশে টাচ করবে। কোন অংশগুলোতে টাচ করতে পারে? হয় তোমার কণ্ঠে টাচ করবে, কণ্ঠ মানে হচ্ছে কি থ্রোট বা গলা, বা তোমার তালুতে টাচ করবে, জিভের ওপরের অংশ যেটা আমাদের ওপর দিকের অংশ, বা মূর্ধা, মূর্ধা মানে হচ্ছে যে তালুর পিছন দিকটা, বা দন্ত মানে দাঁতে, বা ওষ্ঠ মানে ঠোঁটে। তাহলে জিভ আমাদের কোনো না কোনো জায়গায় কিন্তু স্পর্শ করবে, এই জন্য এদেরকে বলা হয় স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ। এরপর এই ছকটা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসে। কিভাবে প্রশ্ন আসে না, এই যে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ পড়লে, বর্গীয় বর্ণ বা স্পর্শবর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই 5টি বর্গের নাম কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। ক বর্গে বর্ণ কি কি আছে? ক থেকে শুরু করে উ পর্যন্ত 5টি, ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গে বর্ণ আছে কি? চ থেকে শুরু করে ইয় পর্যন্ত, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ট বর্গে বর্ণ আছে কি? ট থেকে শুরু করে মূর্ধন্য পর্যন্ত, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গে শুরু হচ্ছে ত থেকে দন্তেন্য পর্যন্ত, ত, থ, দ, ধ, দন্তেন্য। প বর্গ শুরু হচ্ছে প থেকে ম পর্যন্ত, প, ফ, ব, ভ, ম। এইগুলো হলো আমাদের। তাহলে এই যে ক থেকে শুরু করেছিলাম এবং শেষ হলো কোথায়? ময়ে গিয়ে 25টি বর্ণ, একটু আগে পড়ে এলাম, তাই না? এরপর এই বর্গগুলোর নাম রয়েছে। এই ক বর্গকে বলা হয় কণ্ঠবর্ণ, চ বর্গকে বলা হয় তালব্য বর্ণ, ট বর্গকে বলা হয় মূর্ধন্য বর্ণ, ত বর্গকে বলা হয় দন্তবর্ণ এবং প বর্গকে বলা হয় ওষ্ঠবর্ণ। খুব ইম্পর্টেন্ট, এগুলোর থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করে তোমার, যে ত বর্গের নাম কি? ত বর্গের নাম হচ্ছে দন্তবর্ণ। এরপর কেন এই নামগুলো দেওয়া হয়েছে তার পিছনে কারণ রয়েছে। কণ্ঠবর্ণ কেন বলা হয়? কারণ এই অক্ষরগুলো বা এই বর্ণগুলো
এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন কণ্ঠ বা গলার একটা প্রয়োজনীয়তা কিন্তু আসে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তালব্য বর্ণ, মানে তালুর প্রয়োজনীয়তা আছে। তালু হচ্ছে আমাদের জিভের উপরি অংশটা, দেখবে জিভটা টাচ করে। তুমি যখন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় এগুলো দেখো, উচ্চারণ করে করে দেখো, তোমার তালুতে কিন্তু বা উপরে জিভটা ছুঁবে। বা এই কণ্ঠবর্ণ দেখো, ক, খ, গ, ঘ, উ, দেখো কণ্ঠ বা গলার একটা কিন্তু ব্যবহার হচ্ছে এই বর্ণগুলো উচ্চারণের সময়। মূর্ধন্য বর্ণ কেন বলা হয়? কারণ এগুলো মূর্ধার সাথে জীবের ছোঁয়া হয়। মূর্ধা হচ্ছে কি, ওই যে আমাদের তালু রয়েছে, তালুরই বিপরীত মানে নিচের দিকের অংশটাকে বলা হয় মূর্ধা। দেখো ট, ঠ, ড, ধ, মূর্ধন্য, দেখো তালুর পিছনের অংশটার সাথে জীব ছুঁচ্ছে। বা দন্তবর্ণ কেন বলা হয়? কারণ এগুলো দাঁতের সাথে স্পর্শ হয়। ত, থ, দ, ধ, দন্তেন, উচ্চারণ করে দেখো, তুমি দাঁত ছাড়া কিন্তু এগুলোকে উচ্চারণ করতে পারবে না। ওষ্ঠবর্ণ, এগুলো ঠোঁটের স্পর্শ হয় উচ্চারণ করার সময়। দেখো প, ফ, ব, ভ, ম, উচ্চারণ করে দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার ঠোঁট কিন্তু টাচ করছে, ঠিক আছে। এটা তুলে নাও, ভীষণ ইম্পর্টেন্ট এটা। পরবর্তী আমরা যে ভাগগুলো পড়বো সেটা হচ্ছে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী। ওই যে বর্গীয় বর্ণ আমরা পড়লাম, এই উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী এদের আবার কয়েকটা ভাগ করা হয়। ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি আর নাসিক্য বর্ণ, ঠিক আছে। একটা একটা আমরা দেখে নিই। প্রথম হচ্ছে কি ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কোনগুলো? না, যখন তুমি উচ্চারণ করবে, যে সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। স্বরতন্ত্রী অনুরণিত হয় না মানে কি? স্বরতন্ত্রী মানে হচ্ছে আমাদের গলা, গলার থেকে এই শব্দগুলো আসে না, ঠিক আছে। যখন উচ্চারণ করবে সেগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। কোন কোনগুলো অঘোষ ধ্বনি? তালব্য, মূর্ধন্য ষ, দন্তের ষ এবং প্রথম এবং দ্বিতীয় বর্ণ। প্রথম এবং দ্বিতীয় বর্ণ, দেখো প্রথম আর দ্বিতীয় বর্ণে কি আছে? প্রথম আর দ্বিতীয় বর্ণ ওই আগের যে ছকগুলো ছিল, প্রথম আর দ্বিতীয় বর্ণ। প্রথমের বর্ণে ক বর্ণে আছে ক আর খ, ঠিক আছে। প্রথম ক আছে, খ আছে। তারপরে তোমার চ বর্ণে আছে চ, ছ। তারপরে ট আছে, ঠ আছে ট বর্গে। তারপরে তোমার ত বর্গে আছে ত, থ, আর পতে আছে প, ফ। এইগুলো যখন তুমি উচ্চারণ করবে, এগুলো কিন্তু কখনোই তোমার গলার অতটা জোর প্রয়োজন হয় না। দ্বিতীয় হচ্ছে ঘোষ ধ্বনি, বা এটাকেই বলা হয় নাদ ধ্বনি। ঘোষ ধ্বনি বা নাদ ধ্বনি কোনগুলো? যেগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুসরিত হয় বা কাঁপে, উচ্চারণ করার সময় দেখবে গলাটা কাঁপবে, ঠিক আছে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ প্রত্যেকটি ছকে। তৃতীয়, যদি ক বর্গের দেখো, ক ক বর্গে কি কি ছিল? তৃতীয় ছিল ক, খ, গ, ঘ, ঙ, তাই তো। তারপরের বর্গে ছিল চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। তারপরে ছিল ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে ছিল দ, ধ, দন্তেন্য। তারপরে ছিল তোমার ব, ভ, ম। দেখো এই প্রত্যেকটা বর্ণ তোমার উচ্চারণের সময় কিন্তু গলার ভেতর থেকে প্রচুর পরিমাণে বাতাস আসছে এবং একটা কাঁপছে গলাটা তোমার, তাই না? তাহলে এই বর্ণগুলো এবং এর সাথে সাথে হ বর্ণটা। তারপর আসছে তোমার অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? যেগুলো উচ্চারণের সময় তোমার বাতাসের চাপ কম থাকে, সেগুলোকে বলা হয় অল্প প্রাণ। প্রথম এবং তৃতীয় বর্ণ। প্রথম বর্ণ কি? যেমন ক বর্গের হচ্ছে প্রথম বর্ণ ক আর গ। তারপরে চ বর্গের প্রথম বর্ণ হচ্ছে চ, তৃতীয় হচ্ছে বর্গীয় জ। তারপরে ট বর্গের হচ্ছে তোমার প্রথম বর্ণ ট, তৃতীয় হচ্ছে ড। তারপরে ত বর্গের হচ্ছে তোমার ত এবং দ, এবং প বর্গের হচ্ছে প, ব, ঠিক আছে। এগুলো হলো তোমার অল্প প্রাণ। মহাপ্রাণ কি? যেগুলো উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে এবং শেষে একটি হ শব্দ আসে, তাদেরকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। কোন কোনগুলো? বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে ক বর্গের দ্বিতীয় হচ্ছে খ, চতুর্থ হচ্ছে ঘ। চ বর্গের দ্বিতীয় হচ্ছে কি? ছ, চতুর্থ হচ্ছে ঝ।
তারপর হচ্ছে তোমার ট বর্গের দ্বিতীয় হচ্ছে ঠ মূর্ধন্য, তারপর হচ্ছে তোমার প বর্গের হচ্ছে দ্বিতীয় ফ, চতুর্থ হচ্ছে ভ, ত বর্গের দ্বিতীয় হচ্ছে থ, আর চতুর্থ হচ্ছে ধ। এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো হচ্ছে তোমার উচ্চারণ বেশি আছে, ঠিক আছে। এরপর হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ হচ্ছে তোমার উচ্চারণের সময় বাতাস নাক এবং মুখ দিয়ে বের হয়। পঞ্চম বর্ণ প্রত্যেকটা, কি কি? উ, ইয়, মূর্ধন্য, দন্তেন্য, ম, অনুস্বার আর চন্দ্রবিন্দু, এইগুলো হচ্ছে তোমার নাসিক্য বর্ণ, ঠিক আছে। আর এই যে আমি লিখে দিলাম এই সাইডের লেখাগুলো, এগুলো তোমরা তবু একটু, আমার হয়তো কোথাও কোনো জায়গায় ভুল হতে পারে, আমি যেহেতু স্পিডে লিখছি, এই জিনিসগুলো তোমরা একটু ছকে মিলিয়ে নেবে। কি করে মেলাবে? এই তো অঘোষ ধ্বনি মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বর্ণ প্রত্যেকটা ছকের, মানে ক বর্গের প্রথম দ্বিতীয়, তারপরে তোমার চ বর্গের প্রথম দ্বিতীয়, ট বর্গের প্রথম দ্বিতীয়, ত বর্গের প্রথম দ্বিতীয়, প বর্গের প্রথম দ্বিতীয়। ঘোষ ধ্বনি হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তারপর অল্প প্রাণ হচ্ছে প্রথম আর তৃতীয় বর্ণ। মহাপ্রাণ হচ্ছে তোমার এখানে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। আর তোমার নাসিক্যটা এখানে দেওয়াই আছে 5টা, এগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কয়েকটা রয়েছে তোমার বিশেষ ব্যঞ্জন বর্ণ। সেগুলো কি না, সেগুলো হচ্ছে একটা ভাগ হচ্ছে উষ্ম বর্ণ, বা এটাকে বলা হয় শীষ ধ্বনিও বলা হয়, উষ্ম বর্ণ বা শীষ ধ্বনি। এই উষ্ম বর্ণ বা শীষ ধ্বনি রয়েছে 4টি, ঠিক আছে। কোনগুলোকে বলা হয় না, যেগুলো আমরা উচ্চারণ করার সময় শ্বাসবায়ু এতটা বেশি পরিমাণে আসে যে এর শেষে শীষ দেওয়ার মতো মনে হয় উচ্চারণের সময়, ঠিক আছে, এত বেশি পরিমাণে শ্বাসবায়ু ব্যবহৃত হয়। কোন কোন বর্ণগুলো? তালব্য, মূর্ধন্য ষ, দন্তেশ্ব, হ। দেখো উচ্চারণ করে দেখলেই তুমি বুঝতে পারবে প্রচুর শ্বাসবায়ু লাগছে এবং শীষ দেওয়ার লাগছে, স, হ, তাই না। অন্ত্যেষ্ঠ বর্ণ কোনগুলো? অন্ত্যেষ্ঠ বর্ণ রয়েছে 4টি। কোন বর্ণগুলো? এই যে আমরা পড়লাম ধরো স্পর্শ বর্ণ একটু আগে, মানে ক থেকে ম পর্যন্ত, এগুলো আমরা বলেছিলাম কি স্পর্শ বর্ণ। আর তারপরে পড়লাম কি উষ্ম বর্ণ, এই যে এইখানে উষ্ম বর্ণ তোমার, এই যে উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ কোনখান থেকে? উষ্ম বর্ণ হচ্ছে তোমার তালব্য থেকে হ। তাহলে ক থেকে ম হচ্ছে আমাদের স্পর্শ বর্ণ, তালব্য থেকে হ হচ্ছে আমাদের উষ্ম বর্ণ। আচ্ছা, এর মাঝেও তো কয়েকটা বর্ণ রয়ে গেছে, তাহলে এগুলো কি? ময়ের পর ধরো অন্ত্যেষ্ঠ জ আছে, অন্ত্যেষ্ঠ জ আছে, তারপরে র আছে, তারপরে ল আছে, তারপরে ব আছে, দিয়ে তো আবার তালব্য শুরু হচ্ছে। তাহলে মাঝের যে বর্ণগুলো বাদ থেকে গেল, এগুলোকেই বলা হয় অন্ত্যেষ্ঠ বর্ণ। তাহলে অন্ত্যেষ্ঠ জ, র, ল, ব, ঠিক আছে। তাহলে স্পর্শ বর্ণ আর উষ্ণ বর্ণের মাঝামাঝি যে বর্ণগুলো তাদেরকে বলা হচ্ছে। এরপর হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কি না, যখন যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভের দুপাশ দিয়ে মনে হয় বাতাস বেরিয়ে যাচ্ছে, তাদেরকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কেবলমাত্র ল এমন একটি বর্ণ যেটা হচ্ছে পার্শ্বিক ধ্বনির উদাহরণ। কম্পনজাত ধ্বনি কোনটা? কম্পনজাত ধ্বনি হচ্ছে উচ্চারণের সময় জিভের ডগা কেঁপে ওঠে, কাঁপে, কম্পন, এই জন্য র। দেখো র উচ্চারণ করো, কাঁপবে জিভের ডগাটা। তাড়নজাত ধ্বনি কোনটা? তাড়নজাত ধ্বনি দুটো রয়েছে। যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের তলা দিয়ে মূর্ধায় আঘাত করে, জিভের তলাটা মূর্ধা, ওই যে তালু, ওখানে গিয়ে আঘাত করে এবং উচ্চারিত হয়, তখন তাকে তাড়নজাত ধ্বনি বলা হয়। ড আর ঢ, এই দুটো। আশ্রয়স্থানভাগী বর্ণ বা অযোগবাহী বর্ণ, এই যে নামগুলো পাচ্ছ, এই নামগুলো ডাইরেক্ট প্রশ্ন আসে যে এটি কি ধরনের বর্ণ, ওটি কি ধরনের বর্ণ, ঠিক আছে। এই আশ্রয়স্থানভাগী বর্ণগুলো হচ্ছে এরা একা একা উচ্চারিত হতে পারে না, অন্য বর্ণের পাশে বসে। দুটো বর্ণ রয়েছে এরকম, অনুস্বার আর বিসর্গ। এরা কোনোদিন নিজে উচ্চারণ হয় না, কোনো না কোনো বর্ণের পাশে যখন বসবে তখনই এদের ব্যবহার হয়, এদের উচ্চারণ হয়। এরপর আছে খণ্ডেত্ব। খণ্ডেত্ব মূলত হচ্ছে তয়ের সাথে হসন্ত দিলে যেটা হয় সেটাই হচ্ছে খণ্ডেত্ব, ঠিক আছে। আর অনুনাসিক বা চন্দ্রবিন্দু যেটা, এরও কোনো নিজস্ব মানে ব্যবহার নেই। এ ব্যবহৃত হয় কি কোনো একটা বর্ণের সাথে, কোনো স্বরধ্বনির সাথে, তার সাথে ব্যবহার হয়, এবং যখন ব্যবহার হয় তখন কিন্তু সেই বর্ণটাকে অনুনাসিক করে তোলে। অনুনাসিক মানে নাক দিয়ে যেন উচ্চারণ হচ্ছে। দেখবে যেমন ধরো
আমি চয়ে চন্দ্রবিন্দু আকার দ করলাম, যখন করছি তখন কি বলছি আমরা? চাঁদ। দেখো নাক দিয়ে আসছে, যেমন নর্মালি হলে হতো চাঁদ, কিন্তু যখন আমরা চন্দ্রবিন্দু দিয়ে দিলাম তখন হয়ে গেল চাঁদ, তার মানে নাসিক করে তুলছে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার মাত্রার ভিত্তিতে বর্ণের শ্রেণীবিভাগ রয়েছে। এই যে 50টি বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায়, সেগুলোকে মাত্রার ভিত্তিতে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে 3টি ভাগ হয়। একটা হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ আর মাত্রাহীন বর্ণ। শেষ দিক থেকে আমরা পড়ছি, বুঝতে সুবিধা হবে। মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি, মনে রাখবে এটা। কোনগুলো? 4টি স্বরবর্ণ এ, ওই, ঔ, ঔ এবং 6টি ব্যঞ্জন বর্ণ উ, ইয়, খণ্ডেত্ব, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। তাহলে এই মোট 10টি হচ্ছে তোমার কি না, এই 10টি হলো মাত্রাহীন বর্ণ। অর্ধমাত্রার বর্ণ কোনগুলো? অর্ধমাত্রার বর্ণ রয়েছে সর্বমোট 8টি। ঠিক আছে, একটি মাত্র স্বরবর্ণ যেটা হচ্ছে লি। ঠিক আছে, এই রি বর্ণটি অর্ধমাত্রার বর্ণ, এখানে মাত্রা অর্ধেকটা হয়। ঠিক আছে, অর্ধমাত্রা হচ্ছে তোমার যেটা যখন তুমি এই যে লিখছো তখন এই দেখো হাফ মাত্রা হচ্ছে, পুরোটাই হচ্ছে না, কিন্তু এইভাবে হচ্ছে না। আর 7টি ব্যঞ্জন বর্ণ রয়েছে যাদের অর্ধমাত্রা খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালে বস। যেমন ধরো তুমি দন্তেন্য মূর্ধন্য লিখছো, তখন মূর্ধন্য এইভাবে লেখা হয়, কিন্তু এইদিকে মাত্রা থাকে না ওর। বা ধ লিখছো, ধ লেখা হয় এইভাবে, কিন্তু এদিকে মাত্রা থাকে না। ঠিক আছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। আর পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে টোটাল 32টা রয়েছে। 6টা স্বরবর্ণ কি কি? অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ। আর এই যে তুমি এখানে 7টি ব্যঞ্জন বর্ণ আর এখানে হচ্ছে তোমার 6টি ব্যঞ্জন বর্ণ, এই 7 6 13টি ব্যঞ্জন বর্ণ বাদ দিয়ে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে 26টি, সেই 26টি ব্যঞ্জন বর্ণই হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। ঠিক আছে, এটা একটু নোট করে রাখবে, প্রশ্ন করে এখান থেকে। আচ্ছা, এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ যুক্তাক্ষর এখানে দেওয়া হয়েছে। এই যুক্তাক্ষরগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? যেমন ধরো প্রথমেই হচ্ছে কয় মূর্ধন্যস্ব, এবং এটা ভীষণভাবে ভুল হয় আমাদের উচ্চারণ, আমরা এটাকে ক্ষয়ে মূর্ধন্যস্ব বলি না, এটা হচ্ছে কয় মূর্ধন্যস্ব। কারণ ক আর মূর্ধন্যস্ব যোগ হয়ে এটা তৈরি হয়েছে। এটার উচ্চারণ হচ্ছে খ, খ, যেমন কক্ষ। ঠিক আছে, তারপর হচ্ছে গ, এটা বর্গের জ এবং ইয় উচ্চারণ মানে যুক্ত হয়ে এটার উচ্চারণ হচ্ছে গ, যেমন বিজ্ঞ, অজ্ঞ। ঠিক আছে, তারপরে হচ্ছে হ এবং ম, এটার উচ্চারণ এই দুটো বর্ণ যুক্ত হয়ে এই শব্দটি উচ্চারণ করেছে, এবং এটার উচ্চারণ হচ্ছে ম, ব্রহ্ম। ঠিক আছে, তারপর হচ্ছে ইয় এবং বর্গের জ, এই দুটো বর্ণ মিলে তৈরি করেছে তোমার জ, জ, এর উচ্চারণ জ, যেমন গঞ্জ, গঞ্জ। ঠিক আছে, তারপরে মূর্ধন্যস্ব এবং মূর্ধন্য, এই দুটো মিলে এই যুক্তাক্ষরটি তৈরি করেছে যেটা হচ্ছে ন, যেমন কৃষ্ণ। আর হ এবং দন্তেন্য, এই দুটো বর্ণ মিলে এই যুক্তাক্ষরটি তৈরি করেছে যেটা হচ্ছে ন, যেমন বন্যী। ঠিক আছে, অগ্নি। আচ্ছা, এখানে আমাদের বর্ণ এবং ধ্বনির থেকে যে কনসেপ্ট গুলো ছিল এর বাইরে আর কিছু নেই, কোনো চিন্তার কারণ নেই, প্রশ্ন এখান থেকে আসবে। এরপর দেখো তোমরা বিগত বছরের কয়েকটা প্রশ্ন যদি করো এখান থেকে বুঝতে পেরে যাবে যে প্রশ্ন এই জায়গা থেকে আসছে নাকি এর বাইরে থেকে কোথা থেকে আসছে। দেখো প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের আপার প্রাইমারি টেটের 2015 প্রশ্ন। এখানে বলেছে নিচের কোনটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ? পার্শ্বিক ধ্বনি আমরা পড়ে এলাম। পার্শ্বিক ধ্বনির উদাহরণ বলেছে র, ল, অড়, হ। পার্শ্বিক ধ্বনি কোনটা ছিল? যে যে সমস্ত ধ্বনির উচ্চারণ করার সময় জিভের যে ডগা সেটা দাঁতের মাড়িতে ঠেকে থাকে এবং বাতাসটা জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য পার্শ্বিক নাম এটা। জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায়, তাকেই বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। একমাত্র ল হলো পার্শ্বিক ধ্বনি। ঠিক আছে, আর রটা কি? এই র হচ্ছে কি ধ্বনি? র হচ্ছে কম্পনজাত ধ্বনি। কেন? কারণ এটা উচ্চারণ করার সময় জিভটা কেঁপে ওঠে, তাই তো। আর অড় এবং হ, এরা হচ্ছে কি? এরা হচ্ছে অড়টা হচ্ছে তোমার তাড়নজাত, আর হ হচ্ছে তোমার উষ্ম। ঠিক আছে, নিচে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। দেখো প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে ঘুরে ফিরে আসছে, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে তোমার কতগুলো মাত্রাহীন বর্ণ আছে। এক্ষুনি আমরা পড়লাম মাত্রাযুক্ত,
পূর্ণমাত্রায়, মাত্রাহীন আর অর্ধমাত্রা। তাহলে বর্ণমালায় মোট আছে বর্ণ 10টি, যেগুলো মাত্রাহীন, কোনো মাত্রা নেই। তার মধ্যে 4টি স্বরবর্ণ এ, ওই, ও আর ও, আর 6টি ব্যঞ্জন বর্ণ ইয়, উ, খণ্ডেত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো। আর 8টি পড়লাম আমরা অর্ধমাত্রা, 32টি পূর্ণমাত্রার বর্ণ রয়েছে। গ যুক্ত বর্ণটি কোন ব্যঞ্জন বর্ণের মিলনে তৈরি হয়েছে? একটু আগে পেজে পড়ে এলে, যুক্তাক্ষর যেটা, এটা এসএসসি আপার প্রাইমারি লেভেল 2016 প্রশ্ন। তাহলে ইয়, ইয় এটা কোন কি কি দিয়ে তৈরি হয়েছে? এটা আমরা একটু আগে পড়লাম যে বর্গের জ এবং ইয়, এই দুটো শব্দকে যুক্ত করে এটা তৈরি করা হয়েছে। এখান থেকে শব্দ হয় বিজ্ঞান, উচ্চারণটা কি গণ, গ, তারপরে ধরো জ্ঞান, ঠিক আছে, এই সমস্ত শব্দগুলো হয়। কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ? যৌগিক স্বর, টেট 2013 প্রশ্ন। যৌগিক স্বরধ্বনির উদাহরণ কি? যৌগিক স্বর আর মৌলিক স্বরধ্বনি পড়ে এসেছিলাম আমরা। এখানের মধ্যে যৌগিক স্বরধ্বনি আ, দীর্ঘ উ, ওই, এ, এগুলো একটাও নয়, এটা হচ্ছে। কেন? কারণ বাংলায় যৌগিক স্বরধ্বনি বা এই যৌগিক স্বরধ্বনিরই আরেকটি নাম ছিল কি? সান্ধ্যক্ষর, সান্ধ্যক্ষর দুটি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, বলা হয়েছিল না? এই দুটি কেবলমাত্র যৌগিক স্বরধ্বনি রয়েছে। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জন বর্ণতে কি বলা হয়? বর্গের দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জন বর্ণকে কি বলা হয়? মনে করে দেখো, দ্বিতীয় বর্ণ আর চতুর্থ বর্ণকে কি বলা হয়? প্রাইমারি টেট 2015 প্রশ্ন, আপার প্রাইমারি। দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে কি বলা হয়? অল্পপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জন বর্ণকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে? কারণ এগুলো উচ্চারণের সময় বাতাসের আধিক্য দেখা যায়, জোর করতে হয় এবং প্রচুর বাতাস বের হয়, এবং এদের শেষে একটি হ জাতীয় শব্দ বের হয়। কি কি? যেমন খ, যেমন ছ, যেমন ঠ, যেমন থ আর ফ, এইগুলো হচ্ছে তোমার দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, ঠিক আছে? এগুলো দ্বিতীয় বর্ণগুলো সব, এগুলো ক বর্গের দ্বিতীয় বর্ণ এটা, চ বর্গের দ্বিতীয় এটা, ট বর্গের দ্বিতীয় এটা, ত বর্গের দ্বিতীয় এটা, আর প বর্গের দ্বিতীয় এটা। চতুর্থ বর্ণ কোনগুলো? চতুর্থ বর্ণ হচ্ছে ক বর্গের চতুর্থ বর্ণ ঘ, তারপর হচ্ছে তোমার চ বর্গের চতুর্থ বর্ণ হচ্ছে ঝ, তারপর হচ্ছে ঢ, তারপরে হচ্ছে ধ, তারপরে হচ্ছে ভ, এগুলো হলো চতুর্থ বর্ণ। নিচের কোনটি তাড়নজাত শব্দ, তাড়নজাত ধ্বনি? টেট 2022 প্রশ্ন, তাড়নজাত ধ্বনি পড়ে এসেছো। তাড়নজাত ধ্বনি হচ্ছে ড আর ঢ, ঠিক আছে? ড এবং ঢ, ড এবং ধ, এরা যখন আমরা উচ্চারণ করি এগুলোকে, তখন জিভটা উল্টো দিক দিয়ে আমাদের তালুতে, তালুর যে পিছনের অংশটা, সেই তালুর পেছনের অংশে গিয়ে আঘাত করে, ঠিক আছে? তালুর পেছনে গিয়ে আঘাত করে বা তাড়ন করে, এই জন্য এদেরকে বলা হয় তাড়নজাত। যেমন ঢ, ঢ, তুমি উচ্চারণ করে দেখো। পরের প্রশ্ন দেখো, বলেছে হ কি ধরনের ধ্বনি? তোমাকে সরাসরি প্রশ্ন করেছে, এসএসসি গ্রুপ ডি তে এসেছিল, টেট 2017 এসেছিল প্রশ্নটা। হ কি ধরনের ধ্বনি? হ হচ্ছে কি? হ হচ্ছে তোমার উষ্ম ধ্বনি, অল্পপ্রাণ নয়, নাসিক্য নয়, অন্তঃস্থও নয়, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার উষ্ম ধ্বনি কোনগুলো? যে সমস্ত ধ্বনিগুলো যখন তুমি উচ্চারণ করবে, যে সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু একটা গুরুত্ব রয়েছে, তাদেরকে বলা হয়, শীষ দেওয়ার মতো শব্দ হয়, ঠিক আছে, শীষের শব্দ হয়, তাদেরকে বলা হচ্ছে তোমার উষ্ম ধ্বনি। যেমন তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তেশ্ব, হ, এগুলো। কোনটি কণ্ঠবর্ণ? প্রাইমারি টেট 2015 প্রশ্ন, চ ছ, প ফ, ক খ নাকি ত থ? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমার এটা, ক এবং খ, এরা হচ্ছে কণ্ঠবর্ণ। কেন কণ্ঠবর্ণ? কারণ ক খ গ ঘ ঙ, এই বর্ণগুলো, এই বর্ণগুলো যখন তুমি উচ্চারণ করবে, এগুলো জীবের পেছনের যে অংশ, সেটা কণ্ঠ বা এই তোমার নরম যে তালু, মানে গলার যে উপরের অংশটা, এই অংশটাকে স্পর্শ করে, এগুলোকে এই জন্য বলা হয় কণ্ঠবর্ণ, ঠিক আছে? আর তোমার চ ছ হচ্ছে কি? চ ছ হচ্ছে তালব্য বর্ণ, কারণ এগুলো তালুতে স্পর্শ করে। আর প ফ কি? প ফ হচ্ছে তোমার ওষ্ঠ বর্ণ, ঠিক আছে, ওষ্ঠ বর্ণ।
কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না? স্বরতন্ত্রী কাঁপে না বলেছে। আপার প্রাইমারি WB টেট 2014 প্রশ্ন। ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পনজাত ধ্বনি। স্বরতন্ত্রী কাঁপে না মানে গলা কাঁপে না উচ্চারণের সময় কোন ধ্বনিগুলো? সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ কথার অর্থই হলো যেখানে কোনো গম্ভীর আওয়াজ নেই, ঠিক আছে, গম্ভীর আওয়াজ নেই সেটাকেই বলা হচ্ছে অঘোষ, যেখানে কোনো ঘোষণা নেই, তাই না? তাহলে অগম্ভীর কোনো গভীর আওয়াজ নেই, তাহলে এগুলোই হচ্ছে তোমার অঘোষ ধ্বনি। এবার অঘোষ ধ্বনি কোনগুলো? অঘোষ ধ্বনি হচ্ছে বর্গের প্রথম আর দ্বিতীয়। তাহলে ক বর্গের প্রথম কি কি? ক, দ্বিতীয় খ, চয়ের হচ্ছে চ, দ্বিতীয় ছ, তারপরে হচ্ছে তোমার এগুলো তালে বস, আর তালে বস, তারপর হচ্ছে তোমার মূর্ধন্যস্ব আর দন্তেস্ব। এইগুলো হচ্ছে আমাদের স্বরতন্ত্রী বা গলা কাঁপে না, এগুলো যখন আমরা উচ্চারণ করি। হ্যাঁ, এখানে বলেছে দেখো এই যে কয় মূর্ধন্যস্ব, এই যুক্তাক্ষরটি যদি ভাঙি আমরা কি কি বর্ণ পাওয়া যাবে? আপার প্রাইমারি প্রশ্ন। আমরা বললামই এটা কয় মূর্ধন্যস্ব উচ্চারণ, তাহলে ক আর তার সাথে মূর্ধন্যস্ব, তাই তো? তাহলে এই অপশনটা কারেক্ট। সো ফ্রেন্ডস, আমাদের আজকের প্রথম যে বাংলা ক্লাস এখানেই শেষ হলো। তোমরা যারা এতক্ষণ অবধি আমার সাথে যুক্ত ছিলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এখান থেকে তোমরা লটস অফ ইনফরমেশন কিন্তু পেয়েছো, ঠিক আছে? আশা করছি তোমাদের মানে ধ্বনি এবং বর্ণ থেকে যে সমস্ত প্রশ্ন আসে এর বাইরে যাবে না। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমায় বলবো আমি লাইক করো। আমরা অলওয়েজ তোমাদের কথা ভেবেই ক্লাসগুলো করছি, ঠিক আছে? বাকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো।